সালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ তাওশিক প্রধান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আজ আমরা যে রাইট ফ্রম ভার্বের যে সিরিজটা শুরু করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড ক্লাস। গতদিন আমরা রাইট ফ্রম ভার্বের খুব ছোট একটা ক্লাস করেছিলাম। মোটামুটি যে টেন্সের যেগুলো ছিল, নিয়মগুলো ছিল, মোটামুটি শিখছিলাম। তো কি কি শিখছিলাম আমরা? যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি কি হয়, আমাদের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা এর যুক্ত হবে। কোথায় এক্স যুক্ত হবে, কোথায় এর যুক্ত হবে, আর কোথায় এর যুক্ত হবে, এটা অলরেডি আমরা জেনে গেছি। ঠিক আছে। এবং কিছু কিছু মার্কার আছে বা কিছু কিছু নির্দেশক বা ইন্ডিকেটর আছে, যেগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এগুলো সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে দেওয়া আছে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিবডি। এগুলো মুখস্থ করার চেয়ে আমি মনে করি এগুলো দিয়ে যদি বাক্য তৈরি করেন, প্র্যাকটিস করেন, দেখবেন তাহলে বেশি দিন মনে থাকবে ইনশাল্লাহ। তো তারপর আমরা দেখছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রগ্রেসিভ টেন্স, যেটা কিছু কিছু যে, আচ্ছা তার আগে শিখছিলাম আমরা কি কোনটা অবজেক্ট হবে আর কোনটা কি হবে, কমপ্লিমেন্ট হবে। অবজেক্ট কোনটা হবে, যেটা হচ্ছে সাবজেক্ট, আর যদি ভার্বের পর যেটা বসবে সেটা যদি একই হয় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট, আর যদি এক না হয় তাহলে সেটা হবে অবজেক্ট। তো কিছু কিছু এই যখন এই বিভার্বের পর, বিভার্ব কি, আমি যার অজয়, এগুলোর পর যখন প্রেজেন্ট পার্টিসিপল, অথবা ভিআইএনজি যুক্ত থাকবে, একই জিনিসই, তখন কি করব আমরা? তখন যদি ওইটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তাহলে সেটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে না, সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা আমরা শিখছিলাম। আচ্ছা, তারপর এখানে কি শিখছিলাম আমরা? তারপর দেখেছিলাম যে আমরা এখানে যে কিছু কিছু মার্কার আছে, নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে বাই ডে, তারপর গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার। এগুলো আমরা যে দেখেছিলাম, এগুলো সম্পর্কে আমরা মানে পড়েছিলাম আর কি। আচ্ছা, তো আরো কিছু কয়েকটা ভার্ব ছিলাম যে যেগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, যেমন সি, লাইক, ডিসলাইক, লাভ, হেট, বিলিভ, নো, আন্ডারস্ট্যান্ড, বিলং, কন্টেইন, হেয়ার, টেস্ট, সাউন্ড। কিছু কিছু শিখছিলাম আমরা, তাই না? এগুলো মুখস্থ করার ট্রাই করবো, এগুলো কন্টিনিউয়াস ফর্ম হয় না। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখছিলাম কি, কিছু কিছু মার্কার আছে, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এট, নেভার, ইভার, আপ টু। এগুলো দিয়ে কি শিখছিলাম আমরা? যে এগুলো মার্কার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পরবর্তীতে দেখেছিলাম আমরা হ্যাভ ইউ এভার দিয়ে। তুমি কি কখনো, এমন একটা বিষয়, তুমি কি কখনো সিনেমা সিনেমা দেখেছো? হ্যাভ ইউ এভার ওয়াচড আ সিনেমা? বা আরেকটা শিখছিলাম কি, হ্যাভ ইউ এভার বিন টু, মানে এটার মানে তো কোথাও কি গিয়েছো, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? এভাবে শিখেছিলাম। আচ্ছা, সিন্স এবং ফরএভার যদি সময় থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা শিখছিলাম। আচ্ছা, তারপর কি শিখেছিলাম আমরা? এই সিন্স এর এখানে যদি সময় না থাকে, দুই দুই পাশে দুইটা যদি কি থাকে, দুই পাশে দুইটা যদি সেন্টেন্স থাকে, বা এমন এমন দেখেছিলাম যে অনেক দিন হলো তোমার সাথে আমার দেখা নাই, অনেক দিন হলো আমি এখানে এসেছি, চট্টগ্রামে বাস করছি, এমন যে যে কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেটা হবে ইয়ে, সেখানে সিন্স, মাঝে সিন্স ব্যবহার হবে। ক্লিয়ার? অ্যাজ ইফ, এই সিন্সের অ্যাজ ইফ অ্যাজ দো মানে এমন ভাবে যেন, এমন ভাবে যেন। এই সিন্স, অ্যাজ ইফ অ্যাজ দোর এক পাশে, বাম পাশে যদি এক নাম্বার টেন্স হয় তাহলে অবশ্যই হবে 5 নাম্বার, এবার 5 নাম্বার হলে অবশ্যই হবে 7 নাম্বার টেন্স। দেখেছিলাম। আচ্ছা, কন্টিনিউ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেখেছিলাম, যেখানে অতীত নির্দেশক যে শব্দগুলো থাকবে, যেমন লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, এগুলো থাকলে মোটামুটি কি দেখেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে। ওয়াইল এবং হচ্ছে আমরা কি দেখেছিলাম, ওয়াইনের নিয়ম দেখেছিলাম। ওয়াইলের পর যদি আইনজি যুক্ত ভার্ব থাকে তাহলে আইনজি যুক্ত হবে, সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা আমরা দেখেছিলাম। ওকে। আর বিফোর আফটার দিয়ে কি দেখেছিলাম? বিফোর আফটারে যেটাই হোক, বিফোর আফটারে মানে এই বাংলাদেশে যে ওয়ার্ডটা থাকবে সেটা আমরা ইউজ করব। এবং বিফোর যদি বসে, আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। আফটারে আগে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। তো এখানে আমরা কি দেখেছিলাম? এখানে যে ডাব্লিউএইচ কোশ্চেন, এটাও দেখেছিলাম। মোটামুটি আমরা এগুলো শেষ করেছিলাম। ওকে।
তো আজকে আমরা শিখবো হচ্ছে as soon as, no sooner had, scarcely had বা hardly, সরি scarcely had আর hardly had। তো আমরা কয়েকটা জিনিস শিখবো, আজকে আমরা কয়েকটা জিনিস শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে দেখবো আমরা নো প্রথমে দেখবো হচ্ছে আমরা as soon as। প্রথমে কি দেখবো আমরা? as soon as। আচ্ছা, as soon as দিয়ে কি হবে? as soon as মানে হচ্ছে মাত্রই। আমরা এটা দেখবো কি টেন্সে আছে, এটা টেন্সটা আগে খুব ভালোভাবে লক্ষ্য করব। আমাদের রাইট ফ্রম ভার্বে যদি টেন্স আসে তাহলে সেটা সচরাচর পাস্ট টেন্সই আসে, সচরাচর কি আসে? পাস্ট টেন্সই আসে। কিন্তু আমরা একটু লক্ষ্য রাখবো এটা কি টেন্স আছে, আমাদের কি টেন্স বুঝাইছে। দেখবো যদি পাস্ট টেন্স বুঝায় তাহলে এখানে দুইটা সেন্টেন্স থাকে মোটামুটি। যদি পাস্ট টেন্স বুঝায় তাহলে দুটা ভার্বই কি হবে? দুটি ভার্বই পাস্ট ফর্মে হবে, পাস্ট ফর্ম। ক্লিয়ার? যদি পাস্ট ফর্ম বোঝায় দুইটা ভার্বই কি হবে? পাস্ট ফর্ম হবে। যদি পাস্ট ফর্ম বোঝায় তাহলে দুটা ভার্বই কি হবে? পাস্ট ফর্ম হবে। যদি পাস্ট ফর্ম বোঝায় তাহলে দুটা ভার্বই কি হবে? পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা আছে যদি প্রেজেন্ট ফর্ম হয়, প্রথমটা হবে প্রেজেন্ট ফর্ম, পরেরটা হবে পাস্ট ফর্ম মোটামুটি। আচ্ছা, আমরা দেখবো এটা। আচ্ছা, এইটা আগে করি আমরা। যেমন কি মাত্রই এমন যে পুলিশ আসা মাত্রই চোরটি পালালো। পুলিশ আসা মাত্রই চোরটি পালালো। এখানে পালালো এটা কি টেন্স? এটা পাস্ট টেন্স না? যেহেতু এটা পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে এটা কি দুটো পাস্ট টেন্স হবে। প্রথমে কি করবো? অ্যাজ সুন অ্যাজ বসাবো। অ্যাজ সুন, প্রথমে অ্যাজ সুন অ্যাজ, তাহলে পুলিশ, দা পুলিশ আসা, আসা ইংলিশ কি? কাম। তাহলে কি হবে? পাস্ট ফর্ম হবে কেম। এটা শেষ, তাই না? সে কমা দিলাম একটা। তোরটি পালালো, দা থিপ, দা থিপ পালালো ইংলিশ কি? রান অ্যাওয়ে। তাহলে কি হবে? র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? র্যান অ্যাওয়ে। সো এইভাবে আমরা যদি পাস্ট টেন্স থাকে দুইটা পাস্ট টেন্সই করব। যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি করব আমরা? যদি পাস্ট টেন্স থাকে তাহলে, যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কি করব? এটা আমরা দুটা পাস্ট টেন্সই করব। এটাই আমাদের পরীক্ষায় আসবে মূলত আমাদের। আচ্ছা, এখন প্রেজেন্ট টেন্সও আসতে পারে। কি হচ্ছে? আসতে পারে প্রেজেন্ট টেন্সও আসতে পারে। কি আসতে পারে? প্রেজেন্ট টেন্সও আসতে পারে। যেমন এখন যদি আমরা করি, যেমন তোমার রাতের খাবার শেষ হওয়া, তোমার রাতের খাবার শেষ হওয়া মাত্রই আমরা হাঁটতে বের হব। আমরা হাঁটতে বের হব। ক্লিয়ার? এটা কি আছে? এটা প্রেজেন্ট টেন্স আছে, দেখো তো। এটা হাঁটতে বের হওয়ার এটা প্রেজেন্ট টেন্স আছে না? এটা ফিউচার টেন্স আছে। আমাদের ফিউচার টেন্স দেখবো, প্রথমটা হবে প্রেজেন্ট টেন্স, পরটা হবে ফিউচার টেন্স। কি হবে দেখেন? তাহলে মাত্রই যেহেতু আছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ বলবে। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ তোমার রাতের খাওয়া শেষ হওয়া মাত্রই, তাহলে অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ দা ডিনার, আমরা হাঁটতে বেরো। হাঁটতে বেরোর জিনিস কি? গো ফর ওয়াক। হাঁটতে বের হওয়ার ইংলিশ। হাঁটতে বের হবো, তাহলে উই শ্যাল, উই শ্যাল গো ফর এ ওয়াক। ক্লিয়ার? তো এভাবে যদি আমরা করি তাহলে মোটামুটি আমাদের কখন কি টেন্স হবে। মাঝে মাঝে কি আমাদের প্রথম যেটা করেছি সেটাই পরীক্ষা আসার সম্ভাবনা খুবই 90%। মাঝে মাঝে দেখা যায় কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল করার জন্য এমন করে। যদি পাস্ট এরকম যদি ফিউচার বোঝায় তাহলে প্রথমটা হবে প্রেজেন্ট, পরেরটা হবে কি? ফিউচার। ক্লিয়ার? এইভাবে একটু সাবধানতার সহিত আমরা ট্রাই করব। তো আমরা বইয়ে আসলে পড়ি যে অ্যাজ সুন অ্যাজ বসে দুইটাই পাস্ট টেন্স হয়, দুইটাই পাস্ট টেন্স হয়, এটা আমি পড়ি।
যখন আমরা একটু এটা বোঝার ট্রাই করবো কোন ফর্মে আছে, যখন দেখবো এখানে প্রেজেন্ট ফর্মে আছে, পরটা এরকম পাস্ট ফর্মে, ফিউচার ফর্মে বসে দেবো। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছেন। ওকে। আরেকভাবে হতে পারে যে তুমি আসা মাত্রই তুমি আসা মাত্রই আমরা আসি, এমন একটা হলে তাহলে দুটাই প্রেজেন্ট টেন্স হবে আর কি। দুটাই কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। কারণ বৃষ্টি হওয়া মাত্রই, বৃষ্টি হওয়া মাত্রই ফুল ফোটে, ফুল ফোটে। তা বৃষ্টি হওয়া মাত্রই মাত্রই আছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ অবশ্যই বসবে। অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ বসালাম আমরা, তাই না? তা বৃষ্টি হওয়া সাবজেক্ট আছে এখানে, না বৃষ্টি হওয়া রেইন, কিন্তু সাবজেক্ট কি নিতে হবে? ইট নিতে হবে, এটা আমরা শিখাইছি আগে। তাহলে ইট রেইনস কেন হবে? প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে এখানে। ফিউচার থাকলে তাহলে প্রথমটা প্রেজেন্ট হতো, বড়টা ফিউচার হতো, তাই না? এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে দুইটাই, তা মানে প্রেজেন্ট টেন্স আছে এখানে, তা দুটাই প্রেজেন্ট টেন্স হবে। অ্যাজ সুন অ্যাজ ইট রেইনস, অ্যাজ সুন অ্যাজ ইট রেইনস, অ্যাজ সুন অ্যাজ ইট রেইনস, কমা দেবো এখানে, একটা সেন্টেন্স চলে গেল। ফুদা মানে ফুল ফোটে, ফুল ফোটে। দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার ব্লুম, ফ্লাওয়ার্স ব্লুম, ব্লুম অর্থ ফুল ফোটা আর কি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে অ্যাজ সুন অ্যাজ আমি তিনটা নিয়ম দেখলাম, যে দুইটাই যদি পাস্ট টেন্স, দুইটাই যদি থাকে পাস্ট টেন্সে বোঝায় তাহলে দুইটাই পাস্ট টেন্স হবে। একটা যদি ফিউচার টেন্স অর্থ দেয় যদি, তাহলে প্রথমটা হবে প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে ফিউচার টেন্স। আর দুইটা যদি অর্থ যদি দেয় হচ্ছে প্রেজেন্ট টেন্সের, তাহলে দুটাই প্রেজেন্ট টেন্স হবে। তিনটা যদি সুন্দরভাবে মনে রাখেন তাহলে আশা আশা করি আর অ্যাজ সুন অ্যাজ নিয়ে কোনো সমস্যা হবে না। তো অ্যাজ সুন অ্যাজ যদি বুঝে থাকেন তাহলে আপনারা, তাহলে আপনারা, যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলো অনায়াসই বুঝতে পারবেন। তো আমরা শুধু পড়ি যে নো সুনার হ্যাড, এটা আবার ভি3 বসে কেন, আবার ভি2 বসে, আমরা এইভাবে শিখি। আসলে এটা কেন ভি3 বসে, কেন ভি2 বসে? আচ্ছা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম ফর্ম বসে। আমরা মনে করি যে নো সুনার হ্যাড, নো সুনারের পর শুধু পাস্ট পার্টিসিপল ফর্মই বসে, অন্য ফর্ম বসতে পারে না। তো এইটা যদি বেসিক থেকে আমরা খুব ভালোভাবে মানে বোঝার ট্রাই করি, তাহলে বুঝবো যে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া অন্য ফর্ম বসতে পারে। তো আমরা অর্থ দিকে একটু লক্ষ্য রাখবো এবং সেন্টেন্সের গঠনটার দিকে লক্ষ্য রাখবো, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন নো সুনার হ্যাড, আমাদের অ্যাজ সুন অ্যাজ মোটামুটি এই তিনটা খুব ভালোভাবে ইয়ে করবেন। আচ্ছা, তো এটা পড়ার আরেকটা বেস্ট নিয়ম বলি, অ্যাক্টিভ রিকল একটা নিয়ম বলি আমি। কি বলবো বলো দেখি? এইটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকলটা কেন আমাদের পড়া, অনেক সময় পড়া আমার মনে থাকে না, তাই না? অ্যাক্টিভ রিকলটা কেন দরকার? আমি আমি তোকে পড়ালাম যে অ্যাজ সুন অ্যাজ তুমি পড়লা, বুঝলা, লিখলা, শেষ। এটাকে অ্যাক্টিভ রিকল বলে না। অ্যাক্টিভ রিকল মানে কি? তুমি এটা বুঝছো, লিখছো, শেষ করছো, তুমি বইটা বন্ধ, খাতাটা বন্ধ করে দিবা, নোটটা বন্ধ করে দিবা। তুমি কি বুঝলা, তুমি নিজে নিজে বলার ট্রাই করবা। হ্যাঁ, তুমি যদি আটকে যাবা, আবার পড়বা, আবার দেখে আবার নিজে নিজে পড়ার ট্রাই করবা, না দেখে পড়ার ট্রাই করবা, না নিজে 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 যখন ট্রাই করবা, তখন তখন দেখবে তো মাথার ভিতরে তোমাকে প্রেসার দিচ্ছে যে তুমি এখানে কি করো, একটু মানে বোঝার ট্রাই করবা। তুমি দেখ মাথা যখন প্রেসার পড়ছে, তখন তোমার তোমার এগুলো বের হয়ে আসছে, আরো ভালোভাবে ভালোভাবে বুঝছেন। তোমার আপনার পড়া তোমাদের পড়াটা যে ভালোভাবে হয়েছে কিনা, তখন তুমিও বুঝতেছো এগুলো আর কি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নো সুনার হ্যাড যেটা আছে, নো সুনার হ্যাড আসলে না, নো সুনার দিয়ে পড়বো আমরা, নো সুনার হ্যাড দিয়ে পড়বো না। এখানে একটু ভেজাল আছে। আচ্ছা, নোসুনা হ্যাট বসবে না, কি বসবে আমরা দেখবো ওখানে। তা নোসুনা এগুলো মানে হচ্ছে কি, কোনো কিছু করতে না করতেই, হতে না হতেই এমন একটা বিষয়, তাই না? আচ্ছা, এখন এখানে অর্থ দিকে লক্ষ্য রাখবো, স্ট্রাকচার এবং অর্থ দিকে লক্ষ্য রাখবো। যখনই বলবে, যদি পাস্ট টেন্স বুঝায় তাহলে নোসুনার হ্যাড, তাহলে হ্যাড বসবে। নোসুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। নোসুনার হ্যাড, হার্ডলি হ্যাড, কি হবে বললাম? স্কার্সলি হ্যাড। নোসুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, যদি পাস্ট টেন্স বুঝায়। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি পাস্ট টেন্স বুঝায় কি বসবে? নো সুনার হ্যাড, নো সুনার আছে না, নো সুনার, কি বললাম বলেন দেখি? নো সুনার। আচ্ছা, যদি এইটা হয়, যদি পাস্ট টেন্স বসে তাহলে হ্যাড বসবে, যদি প্রেজেন্ট টেন্স বসে তাহলে কি ডু অথবা ডাজ বসবে। সাবের সাথে কোনটা বসবে সেটা জানি না আমরা। আর যদি হ্যাড বসে তাহলে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে প্রথমটা। আর যদি ডু ডাজ বসে কি হবে? ভার্বের কি ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এতটুকু খুব ভালোভাবে মাথায় রাখবেন, একটু প্রেজেন্ট ফর্ম হবে। ক্লিয়ার? তো আমরা এখন একবার দেখি একটু। সে
আসতে না আসতেই আমি গেলাম। আচ্ছা, সে আসতে না আসতে আমি গেলাম, তাহলে এখানে কি নো সুনার হ্যাড অবশ্যই বসবে। এখানে গেলাম যেহেতু আছে, পাস্ট টেন্স আছে, তাহলে নো সুনার হ্যাড বসবে। নো সুনার হ্যাড, তারপর কি বলবে? সাবজেক্ট। নো সুনার হ্যাড, তারপর কি বলবে? সাবজেক্ট বসবে। নো সুনার হ্যাড আমরা, সে, তাই না? হি। আসার ইংলিশ কি? কাম। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে হচ্ছে কি? কামই হবে। নো সুনার হ্যাড কাম, আমি গেলাম, তাহলে পাস্ট পাস্ট ফর্ম হবে আই ওয়েন্ট। শেষ। যখন এইটা লিখবো আমরা, সে আসতে না আসতেই আমি যাই, তখন কি বলবে? আমি যাই, প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম আছে না, তখন দুইটা কি হবে? প্রেজেন্ট ফর্মে বলবে। নসুনের হ্যাড বসবে তখন না, নসুনের ডু অথবা ডাজ বসবে। মানে হি শব্দের সাথে কি বসে? ডাজ বসে, তাই না? ডাজ বসাবো। নো সুনার ডাজ, প্রেজেন্ট ফর্ম বসবে না? হি কাম। নো সুনার হ্যাড হি, নো সুনার ডাজ হি কাম, আমি যাই, আই গো। তো এইভাবে দুইটা এখানে দেখালাম। এইভাবে যখন করবেন তখন দেখবেন আর সমস্যা হচ্ছে না, আর সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখানে এক জায়গায় ভুল করছি। কি ভুল করছি বলেন দেখি? এখানে দেন বলি, দেন লিখছি না এখানে। নো সুনার হ্যাড হি কাম দেন আই ওয়েন্ট, এখানেও দেন বলবে। ক্লিয়ার? সো এটা এই তিনটা নিয়মই করা যায় এটা। প্রথমটা দেখে, সে আসতে না আসতে আমি গেলাম। নো সুনার হ্যাড হি কাম আই ওয়েন্ট। সে আসতে না আসতে আমি যাই। নো সুনার ডাজ হি কাম আই গো। আচ্ছা, স্কার্সলি দেখো এটা। স্কার্সলি হ্যাড হি কাম, ওয়াইন আছে কিন্তু এখানে, এখানে দেন নাই কিন্তু। ওয়াইন আই ওয়েন্ট। স্কার্সলি, সে আসতে না আসতে আমি যাই। স্কার্সলি স্কার্সলি ডাজ হি কাম হি কাম ওয়াইন আই গো। হার্ডলি হ্যাড প্রথমটা বলবে, হার্ডলি হ্যাড আই হি কাম ওয়াইন আই ওয়েন্ট। হার্ডলি ডাজ হি কাম ওয়াইন আই গো। সো এইভাবে তিনটা ফর্ম দিয়ে করা যায় এটা, যেমন একসাথে করতে পারেন। নোসোনারটা দিয়ে, নোসোনারটা বেশি মানে পরিচিত আর কি সবার কাছে মোটামুটি। তো এইভাবে যখন করবেন আপনারা এবং নিজেদের বাক্য তৈরি করবেন, নিজেদের 4-5টা করে বাক্য তৈরি করবেন এবং মুখে মুখে বলার ট্রাই করবেন, জড়তা ভেঙে যাবে এবং এটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং অ্যাক্টিভ রিকল করবেন। ক্লিয়ার? ঠিক আছে। তো আমরা দেখলাম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাড। এখন দেখলাম আমরা কি দেখলাম? অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাড যতটুকু আছে অতটুকু দেখে ফেললাম আমরা। সো আমরা আহ সো আমরা হচ্ছে আফটার, বিফোর আফটার দিয়ে করেছি এখানে। আমরা বিফোর আফটার দিয়েও করেছি, ঠিক আছে। তো আমরা এখন দেখবো কিছু কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে ওই মানে অবাস্তব কল্পনা বোঝায়। কি বোঝায় বাবা? অবাস্তব কল্পনা। যেমন আমি পড়ছিলাম আমরা যে আই উইশ দ্যাট আই ড্যাশ আ কিং, যে আই ওয়্যার এ কিং, আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম, এমন কোনো বিষয়। তো এগুলো আমরা মোটামুটি শিখেছিলাম আর কি। তো আরেকটা আমরা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, যেটা হচ্ছে কন্ডিশনাল। আমাদের সব ক্ষেত্রে প্রায় এটা খুবই ইম্পর্টেন্ট, কন্ডিশনালটা খুবই ইম্পর্টেন্ট। কন্ডিশনাল, কন্ডিশন, কন্ডিশনাল মানে শর্ত বোঝাবে। এখানে কি বোঝাবে বলো দেখি? শর্ত বোঝাবে নাকি টপিক, আলাদা একটা টপিক। মানে কি বোঝাবে? শর্ত বোঝাবে। শর্তটা কিভাবে বোঝাবে? কন্ডিশনাল মূলত 4 প্রকার, মূলত কয় প্রকার? 4 প্রকার। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, জিরো কন্ডিশনালটা আমরা শিখবো, এটা পরবর্তীতে শিখবো আমরা। প্রথমে আমরা দেখবো, পরবর্তীতে মানে এইগুলো তিনটা শেখার পর শিখবো আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালটা মোটামুটি আমরা আগে শিখে ফেলবো। তো কন্ডিশনাল মানে এইটা না করলে ওইটা। যেমন কি আছে এখানে? দুইটা জিনিস বসতে পারে এখানে। ইফ দ্বারা বসতে পারে, ইফ
আর হচ্ছে অথবা আনলেস। ইফ মানে হচ্ছে যদি, আর আনলেস মানে হচ্ছে কি, আনলেস মানে হচ্ছে আপনার যদি না, না এর নেগেটিভ অর্থ দেয়, এটা একটা অ্যাফার্মেটিভ অর্থ দেয়। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে দেখো ফার্স্ট কন্ডিশনাল। প্রথমে আমরা কি দেখবো? ফার্স্ট কন্ডিশনাল। প্রথমে কি দেখবো আমরা? ফার্স্ট যে কন্ডিশনালটা আছে, কন্ডিশনালটা আছে সেটা শিখবো। ফার্স্ট কন্ডিশনাল কোনটা আমরা দেখবো আমরা এখানে? আচ্ছা, প্রথমে দেখবো ইফ কন্ডিশনাল, যেহেতু তাহলে ইফ বসবেই। তা আনলেস না, পরে দেখতেছি ইফ তো বসবে, তাই না? এরপর যদি প্রেজেন্ট টেন্স হয়, কি টেন্স হয় বলুন দেখি? প্রেজেন্ট টেন্স হয়, পরটা দেখবো আমরা যে ফিউচার টেন্স হয়ে গেছে। ক্লিয়ার? কিভাবে বুঝাই দেখ, এতটুকু সুন্দরভাবে লিখে নেবেন। ওকে, তারপর দেখবেন এখানে যে একটা বাক্য দেয়, আমি যদি আসি, আমি যদি আসি তাহলে সে যাবে। আচ্ছা, এতটুকু। আচ্ছা, এখানে ইপ আছে না, যদি ইংলিশ ইপটা, ইপ বসালাম। আচ্ছা, তাহলে আমি যদি আসি তাহলে ইপ আই কাম, প্রেজেন্ট টেন্স দেখছেন, এখানে প্রেজেন্ট টেন্স বসছে, তার পরটা অবশ্যই কি হবে? ফিউচার, ফিউচার টেন্স হবে। তাহলে হি উইল কাম। ক্লিয়ার? তো এইভাবে যদি করেন তাহলে হয়ে যাবে। আর সেকেন্ড কন্ডিশন কি হবে? যে এখানে প্রথমে পাস্ট টেন্স বসবে, তারপর ফিউচার ইন দা পাস্ট বসবে। আমি দেখাচ্ছি ওইটা। আচ্ছা, আনলেসটা এখন কখন বসবে? এটা আমরা এভাবে, যদি আমি যদি না আসি, আমি যদি না আসি তাহলে সে আসবে, বা আসবে না, সেটা আলাদা বিষয়। আচ্ছা, তাহলে ইফ যদি না আসে না, তো সে যেহেতু না আসে, ইফ না আসি, আই ডোন্ট কাম, সে আসবে, হি উইল কাম। আচ্ছা, এটা যে আমরা ডন্টটা বসাইছি, তাই না? আমরা একটা শিখছিলাম যে যদি না শিখছিলাম, তাই না? যদি আনলেসটা বসাই তখন আর নটটা বসাইতে হবে না আমাদের। তাই আনলেস আই কাম, আমি যদি না আসি, হি উইল কাম। তো এখানে যে নট, নটটা এক্সট্রা বসাইছি, বসালে নটটা বসাতে বসাতে হচ্ছে, কিন্তু আনলেসটা যদি বসাই নটটা অর্থ দিয়ে দেয় একেবারে। মানে ওখানে আর কি হয়, তাহলে নটটা আলাদা করে বসাতে হয় না। তো সেকেন্ড কন্ডিশনালটা দেখি আমরা একটু। এটা যে পড়লাম আমরা, একটু একটা রিকল করবেন যে এটা থাকলে প্রেজেন্ট, এই ব্যাপার যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরটা ফিউচার টেন্স হবে। আচ্ছা, এটা যদি কি হয়, পাস্ট টেন্স, এই ব্যাপার যদি কি থাকে, ইফ বা আনলেস এর যদি কি থাকে, পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স হয়, তাহলে এটা ব্যাপারটা হবে সাবজেক্ট ভার্ব উড, কুড বা মাইট প্লাস ভার্বে বেস ফর্ম বলবে, ভার্বে কি বলবে? বেস ফর্ম বলবে বাকি অংশ। ক্লিয়ার? যদি এই ব্যাপারে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা বসবে। এখন কথা হচ্ছে, তিনটা যদি অপশন থাকে তাহলে কোনটা অ্যান্সার দেবে? এটা অ্যান্সার হবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যান্সার হবে। বুঝতে পারছেন? উটটা বসাবো, যদি অপশনে সবগুলো থাকে তাহলে কোনটা বসাবো আমরা? উটটা বসাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেহেতু লেখা যদি হয়ে থাকে তাহলে আমরা একটু এটা কেটে নিই। তো আমরা দেখবো এখন, আমি যদি আসতাম, আমি যদি আসতাম তাহলে সে আসতো না। আমি যদি আসতাম, তাহলে পাস্ট টেন্স বলেছে এখানে, তাহলে আই, ইফ আই কেম, সে আসতো না। এরপর কি বসবে? উড, কুড বা মাইট বসবে। আমরা কি বলছি? উডটা অলওয়েজ নিতে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই বসবে। আচ্ছা, আই উড, আমি আসতাম না, আই উড নট কাম, বেস ফর্ম বসবে, কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে, সিওএম কাম। ক্লিয়ার? এখন এটা সেকেন্ড কন্ডিশনাল গেল। যদি আমি যদি বলতাম আমি যদি না আসতাম তাহলে সে আসতো, আনলেস আই কেম হি উড কাম, বা ইফ আই ডিড নট কাম হি উড কাম।
তো বুঝতে পারছেন যে আনলেসটা বসাই তাহলে নটটা বসাতে হচ্ছে না, আর যদি আনলেস না বসাই তাহলে ইফের সাথে নটটা বসাতে হবে, তাহলে হবে ইফ আই ডিড নট কাম। তো বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, থার্ড কন্ডিশনাল দেখি এখন একটু। থার্ড কন্ডিশনাল কোনটা বাবা? এটা ইফে পদ্ধতি কি থাকে? পাস্ট পারফেক্ট টেন্স থাকে। ইফে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তার পরটা হবে কি? এই উডটা বসেছিলাম না, উড সবগুলোর সাথে হ্যাভ বসবে শুধু। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এইটার পর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভিতরি যেটাকে বলা হয়। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট, দেখি দেখে একটু দেখে নেন যে যখন দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে, যখন সাব প্লাস হ্যাড প্লাস ভিটি প্লাস অবজেক্ট থাকবে, তখন এটা কি হবে? তখন এটা তখন হচ্ছে এগুলো মানে দেখবেন আর কি। ক্লিয়ার? তখন হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ঠিক আছে। আমি যদি আসতাম, দুটো অর্থ প্রায় সেমই দেয়, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। যদি আসতাম, সে যেতে পারতো, পারাটা কুড বসাবো এখানে। আচ্ছা, তাহলে ইফ আই হ্যাড কাম, হি কুড হ্যাভ, হি কুড হ্যাভ, যেতে পারতো, হি কুড হ্যাভ গন। তো এইভাবে করলে আমাদের তিনটা মোটামুটি শেষ। এটা কি হবে? তিনটা মোটামুটি শেষ। ক্লিয়ার? তো এই আমরা এখন অ্যাক্টিভ রিকলটা, আমরা একটু অ্যাক্টিভ রিকলটা করি। তাহলে প্রথমে দেখবো আমরা কি, প্রথমে দেখবো যে হচ্ছে কন্ডিশনাল কয় প্রকার, সত্য বোঝাবে, কন্ডিশনাল মানে সত্য বোঝাবে, তাই না? যে সত্যগুলো বুঝাবে, এই সত্যগুলোর ভিতরে তিন চারটা ফর্ম আছে, একটা জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আহ সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল। আচ্ছা, আমরা আমরা জিরো কন্ডিশনাল পরে শিখবো একটু। ফার্স্ট কন্ডিশনাল কোনটা? যেটা পর ইফ ইফ অথবা আনলেস যদি থাকে, আনলেস তো যদি না, ইফ অর্থ যদি। ইফের পর যদি কি থাকে, সাবজেক্ট থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ওটা হবে ফিউচার টেন্স। এবার যদি পাস্ট টেন্স থাকে ওটা হবে উড, সাবজেক্ট উড বা কুড বা মাইট বসবে, তার ভার্বের বেস ফর্ম বা ভিয়ন বসবে। আচ্ছা, এখানে যে বললাম আমি যে আহ, এখানে যে বললাম যে উড কুড মাইট, এখানে ভিতর বসবে কিন্তু সব মানে যেটা মানে, তো সবগুলো যদি অপশনে থাকে তাহলে বসবে উড। আচ্ছা, আর যদি থার্ড কন্ডিশনাল হয় এমন, তো এইভাবে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পারছেন। তো জিরো কন্ডিশনাল কোনটা আসলে? জিরো কন্ডিশনাল বলতে বোঝাবে যেটা অর্থাৎ সত্য কিছু বোঝাবে, যেটা সত্য কিছু বোঝাবে, যেটা কি করবে, সত্য কিছু বোঝাবে, যেটা সত্য সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে দুইটাই প্রেজেন্ট ফর্ম হবে, একটু সত্য জিনিস বোঝাবে আর কি। জিরো কন্ডিশনালে কি বসবে? দুটি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কিভাবে বসবে প্রেজেন্ট ফর্ম দুইটাই? দেখেন, যদি তুমি যদি তুমি বরফকে তাপ দাও, বরফকে তাপ দাও, যদি বরফকে তাপ দাও তবে তা গলে যাবে, তবে তা গলে যায়। ইফ ইউ, এই সত্য না, এটা বরফকে তাপ দিলে অবশ্যই গলে যাবে, এটাই বলা আছে। সত্য জিনিস বোঝালে এটা বসবে। ইফ ইউ হিট আইস, এটা গলে যাবে, যায়, তাই না? ইট মেল। আর যদি তুমি পানিকে জমিয়ে ফেলো তাহলে সেটা কঠিনে পরিণত হবে, তাই না? যদি তুমি লাল নীল মিশাও তাহলে কি হবে? বেগুনি রং পাবে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যাবে। যে বিষয়গুলো সত্য সেগুলো সেগুলো এই কি হবে?
দুটা প্রেজেন্টে টেন্সে বসবে, এবং দুইটাই কি হবে, আহ মানে এইটা ফার্স্ট কন্ডিশনাল, মানে জিরো কন্ডিশনাল হয়ে যাবে। ক্লিয়ার? তো খুবই এটা কম ইউজ হয় আর কি। তো দেখে নিতে পারেন যে যেগুলো মানে সত্য সেগুলো জিরো কন্ডিশনাল হয়। তো আমরা কন্ডিশনালের বিষয়টা আমরা শিখলাম ইনশাল্লাহ। আমরা কন্ডিশনের বিষয়টা মোটামুটি জানলাম। তো এখন আমরা দেখবো যে আহ, কিছু কিছু যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর মানে ফ্রেজ আছে যেগুলোর পর কি হয়, ডাইরেক্ট আইএনজি যুক্ত বসে। ডাইরেক্ট কি বসে? আইএনজি যুক্ত বসে। আর কি কি আছে? যেমন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ইট ইজ নো ইউজ। আমরা আগেও এগুলো শিখেছি মোটামুটি, যে ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড, এগুলো বুঝলে কি বসে। তো আমরা আজকে আরো বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তো আগে আমরা আচ্ছা এটা পরে দেখি আমরা একটু। ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ, এই দুটো ফর্ম যদি থাকে, এটা দুটো মানে হচ্ছে লাভ নেই, এটা করে কোনো কিছু লাভ নেই। এরপর ডাইরেক্ট কি বসবে? আইন যুক্ত বসবে। এবার ডাইরেক্ট কি বসবে? এবার ডাইরেক্ট কি বসবে? আইন যুক্ত বসবে। এগুলোর পর ডাইরেক্ট আইন যুক্ত বসবে। যেমন কি বললাম, এখানে এসে লাভ নেই, তাহলে কি বসবে? ইট ইজ নো গুড কামিং হিয়ার, ইট ইজ নো ইউজ কামিং হিয়ার। তো এই দুটো ভাবে আমরা করে ফেলবো। এটা ডাইরেক্ট কি হবে? আইন যুক্ত হবে। তাহলে ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, আবার আইন যুক্ত হবে। এখন এখন আমরা এরকম অনেকগুলো ওয়ার্ড শিখবো যেগুলো আইন যুক্ত বসে মোটামুটি। ক্লিয়ার? যেগুলো মোটামুটি আইন যুক্ত বসে আমরা একসাথে শিখবো। তার আগে আমরা একটা বিষয় জানিয়ে নেবো, প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন, প্রিপোজিশন যেগুলো আছে, এই প্রিপোজিশনের পর, প্রিপোজিশন এর পর ভার্বে, ভার্বে আইন যুক্ত হয়। শুধু টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। ক্লিয়ার? তো আজকে আমাদের এই আইনজীবী ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। এই সরি, এই প্রিপোজিশনটা আমাদের ক্লাস শেষ হবে। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে একটা প্রপার্টিস দেখবো। প্রিপোজিশনে আমরা কয়েকটা প্রপার্টিস দেখবো। একটা হচ্ছে প্রিপোজিশনের পর আইএনজি যুক্ত হয়, এবং প্রিপোজিশনের পর কি হয়, প্রিপোজিশনের পর আইএনজি যুক্ত হয়, এবং প্রিপোজিশনের পর আর প্রিপোজিশনের পর হচ্ছে ভার্বের সরি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের কি ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তো আমরা দুটা জিনিস শিখলাম। একটা শিখলাম যে হচ্ছে প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে সেটা আইএনজি যুক্ত হবে। প্রিপোজিশনের পর যদি কোনো প্রোনাউন আসে তাহলে সেটা অবজেক্টিভ ফর্ম হবে। সো আরেকটা বিষয় এখানে আছে যে প্রিপোজিশনের প্রিপোজিশনের একটা টু আছে, টুর পর অলওয়েজ আইন যুক্ত হবে না। টুর পর অলওয়েজ কি হবে? টুর পর অলওয়েজ হবে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, বেস ফর্ম হবে। আচ্ছা, টু অর্থ কি? কাছে, প্রতি, তাই না? এটা যদি নাউন বা প্রোনাউনের সাথে বসে তাহলে এটা অর্থ দেয়। আর যখন এটা ভার্বের পূর্বে বসবে, টু যখন ভার্বের পূর্বে বসবে, ভার্বের পূর্বে বসবে, তখন অর্থ দেবে ইতে, অর্থ দেবে কি দেবে? ইতে অর্থ দেবে। তাহলে একটু দেখেন, আমরা সেন্টেন্স এক্সটেনশন করবো কিভাবে এখানে শিখে যাবো ইনশাআল্লাহ। সো টু মি মানে কি? টু মি মানে কি? আমার প্রতি বা আমার কাছে। তাহলে দেখেন টুর পর কি হয়েছে? অবজেক্টিভ ফর্ম বসে গেছে কিন্তু। আচ্ছা, আমি যদি বলি কামার্থ আসা, তাই না? যদি টু কাম বলি তাহলে কি হবে? আসতে। একটু পূর্বে তার একটা বিষয় কথা বলে আমরা ইন অর্ডার, ইন ইন অর্ডার টু। তো আমরা শিখলাম যে টু টু নিয়মটা শিখবো আজকে। টু অর্থ কাছে বা প্রতি বসাবে। যদি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাহলে কাছে বা প্রতি দেবে। আর যদি
ভার্বের পূর্বে বসে তাহলে সেটা হতে দেবে ইতে অর্থ দেবে। কারণ টুর পরিবর্তে একটা জিনিস বসাতে পারি আমরা ইন অর্ডার টু বসাতে পারি। কি বসাতে পারি? ইন অর্ডার টু। যেমন আমরা কিছু জিনিস শিখবো যে স্মরণ করতে, টু রিমেম্বার, অথবা ইন অর্ডার টু রিমেম্বার। টু এন্টারটেইন মানে আপ্যায়ন, এন্টারটেইন মানে আপ্যায়ন করতে। টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, বা টু ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে। তো ক্লিয়ার? তো আমরা এখন এইটা দিয়ে একটু এইটা দিয়ে আমরা একটু সেন্টেন্স এক্সটেনশন করার ট্রাই করবো, কিভাবে আমরা সেন্টেন্স এক্সটেনশন করতে পারি। সো আমরা শিখছি না, আমি ইংরেজি বই পড়বো, আই শ্যাল রিড আ ইংলিশ বুক। আমরা এখন এইটা একটু এক্সটেনশন কিভাবে করব? আমরা ইংরেজি শিখতে, দেখ, আমরা ইংরেজি আমরা ইংরেজি শিখতে, আমরা ইংরেজি শিখতে বইটি পড়বো। দেখেন এখানে সাবজেক্ট, এখানে ভার্ব আছে তাই না? তাহলে উই শ্যাল রিড দা বুক, ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। তো আগে করতে পারি কিভাবে আমরা, আগে কিভাবে করতে পারি? উই শ্যাল রিড দা বুক ইন অর্ডার টু লার্ন ইংলিশ। তো এইভাবে এখন আমরা সেন্টেন্স গুলো কি বৃদ্ধি করবো। তো এখান থেকে 5টা সেন্টেন্স তৈরি করবেন ইনশাল্লাহ। তো আমি তোমাদের সাথে কাজ করতে চাই, I- আমি কাজ করতে চাই, আই ওয়ান্ট আমি চাই কাজ করতে, টু ওয়ার্ক উইথ ইউ বা উইথ দেম। ক্লিয়ার? আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমরা টুটাতে মোটামুটি শিখে গেছি। আমরা এখন দেখবো এরপরে আমরা আসবো হচ্ছে ইন প্রিপারেশন যাবো। ইন অর্থ কি? মধ্যে। ইন অর্থ কি দেবে? মধ্যে। এটা আবার ভার্ব আসলে কি হবে? আইন যুক্ত হবে। কেন? শুধু টুর পরেই ভার্ব আসলে কি হয়? টুর পরেই ভার্ব আসলে প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? আর যদি ইনের পর যদি ভার্ব আসে সেটা কি হয়ে যাবে আমাদের? এটা হয়ে যাবে আইএনজি যুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আইএনজি যুক্ত হয়ে যাবে। যেমন কি এটা ভার্বে ভার্বে পুরো বসলে ক্ষেত্রে অর্থ দেয়, অথবা অন্তস্থ এমন এত বা তে অর্থ দেয় আর কি। যেমন কি কাজটি করার ক্ষেত্রে, কাজটি করার ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? কাজটি করার ক্ষেত্রে কি লিখতে পারি? যে করার ক্ষেত্রে আছে তার ইন, করার ডুইং দা ওয়ার্ক, ইন ডুইং দা ওয়ার্ক, কাজটি করার ক্ষেত্রে। ক্লিয়ার? ইন ডুইং দা ডুইং দা ওয়ার্ক। সো এটা যখন নাউন বা প্রোনাউনে পূর্বে আসবে তখন কি অন্ত্যস্ত অথবা তে অর্থ দেবে। যেমন কি নদীতে, নদীতে, তাহলে কি হবে? ইন দা রিভার। বাড়িতে, সেখানে অ্যাড বসবে আর কি, যা হবে না। আচ্ছা, যদি বলি আমরা আলোয়, ইন দা লাইট। যদি বলি আমরা নিউজ পেপারে বা সংবাদ পত্রিকায়, ইন দা নিউজ পেপার। আমরা যদি বলা হয় সততায়, ইন অনেস্টি। আমরা যদি বলা হয় অন্ধকারে, ইন দা ডার্ক। এইভাবে বাক্য তৈরি করবো আমরা। তো আমরা কিভাবে কিভাবে বাক্য পূর্ণাঙ্গ বাক্য কিভাবে তৈরি করতে পারি? আমি সচেতন মানুষকে কি করার ক্ষেত্রে? বিশ্বাস করার ক্ষেত্রে, তাই না? আমি সচেতন মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে, আই এম অ্যাওয়ার অফ বিলিভিং ম্যান, এটা হবে এখানে। আর হচ্ছে এখানে আরেকটা বসবে মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে। তাহলে ইন বিলিভিং ম্যান, ইন বিলিভিং ম্যান উই আর অ্যাওয়ার। এটা আমরা বসাতে পারি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তো আগে করতে পারি আমরা যে যত্ন নেওয়ার ক্ষেত্রে, ইন টেক কেয়ার অথবা যত্ন নেওয়া, ইন টেকিং কেয়ার, যত্ন নেওয়ার ক্ষেত্রে। তো এটার জন্য বাক্য মানে বড় বড় বাক্য তৈরি করবো। তো যত্ন নেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না, হি হ্যাড নো রোল ইন টেকিং কেয়ার। ক্লিয়ার? তো এইভাবে আহ আমরা এখান থেকে বাক্য তৈরি করবো এবং নিজে নিজে অ্যাক্টিভ রিকল করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এখন শিখবো আমরা বাই, দ্বারা, মাধ্যমে,
দিয়ে কর্তৃক, ব্যর্থ কি দ্বারা দিয়ে কর্তৃক বোঝায় বা মাধ্যমে বোঝায়। এটা করার মাধ্যমে বা এটা করার মাধ্যমে, যদি বলি হয় এটা করার মাধ্যমে, মাধ্যমে কি হয়, মাধ্যমে বোঝা আসেন তাহলে বাই বসবে তাই না, বাই ডুইং দিস। এটা প্রিপোজিশন একটা, এখানে আসার মাধ্যমে বাই কামিং হেয়ার। ক্লিয়ার। তো আমরা আরেকটা শিখবো যে উইদাউট। উইদাউট অর্থ কি, ছাড়া, ব্যতীত, কোনো কিছু না করলে। লিখে নিবেন এটা একটু, কোনো কিছু না করলে ছাড়া ব্যতীত। যেমন কাজ না করলে উইদাউট ওয়ার্কিং, এখানে না আসলে উইদাউট কামিং হেয়ার, আমাকে ছাড়া, আমাকে ছাড়া, উইদাউট মি, কেন, এটা কি বলবে, অবজেক্টিভ ফর্ম বলবে। তাহলে তাকে ছাড়া উইদাউট হার, বাবা মাকে ছাড়া উইদাউট প্যারেন্টস, ইয়ার অ্যালন। এভাবে পূর্ণাঙ্গ বাক্য করার ট্রাই করবেন ইনশাল্লাহ। তো আমাদের ইন গেল, ও টু গেল, উইদাউট গেল, বাই গেল, তাই না? আচ্ছা, আমরা একটা টপিক শিখবো এখানে, দুইটা বিষয়। বিকজ অফ, বিকজ, বি, বি, ডিই, সি এ ইউ এস সি, বিকজ অফ, এইটা মানে, এটা মানে হচ্ছে কারণে, এটা মানে হচ্ছে কি বলেন দেখি, কারণে। এটা মানে হচ্ছে কারণ, এখানে অফ আছে না, প্রিপোজিশন আছে তাই না? তাহলে এখানে আসার কারণে, বিকজ অফ কামিং হেয়ার উই হ্যাভ লার্ন ইংলিশ, আমরা কি করেছি, আমরা ইংলিশ শিখেছি। ক্লিয়ার। তো বিকজ অফ দিয়ে করবেন, বিকজ অফ মি, আমার কারণে সে সে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে। তো একটা বিষয় মাথায় রাখবেন, প্রিপোজিশনের পর আমরা দুইটা নিয়ম শিখছি না, একটা হচ্ছে প্রিপোজিশন কোনো প্রোনাউন আসলে সেটা অবজেক্টিভ কেস হবে শুধু প্রোনাউন থাকলে, আর হচ্ছে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে। আর একটা কথা, প্রিপোজিশনের পর যদি প্রোনাউন এবং ভার্ব থাকে একসাথে, যেমন কি, আমার যাওয়ার কারণে, এখানে কি বলা হয়েছে, আমার যাওয়ার কারণে, কারণ ইংলিশ কি বলবো, বিকজ অফ, বিকজ অফ। আমারটা হয়ে যাবে, এখানে তো আমি জানি তো এখানে মি বসার কথা তাই না, মি হবে না। যখন এখানে আমার সাথে কি যুক্ত আছে, আমার যাওয়ার যুক্ত আছে না, যখন এমন থাকবে ভার্বের সাথে এরকম প্রোনাউন যুক্ত থাকবে, তখন কি বলবে, মাই গোয়িং। তাহলে পিসি এর পর ভার্বে আইএনজি যুক্ত ফর্ম বসতে পারে, মানে পজিটিভ কেসের পর ভার্বে আইএনজি যুক্ত ফর্ম বসে, মাই গোয়িং। আমার হাতের লেখার কারণে, বিকজ অফ মাই হ্যান্ড রাইটিং, তাই না? আমার আসার কারণে, বিকজ অফ মাই কামিং। আমার আসার মাধ্যমে, বাই মাই কামিং। সো কথাটা বুঝতে পারছেন, যখন একসাথে প্রোনাউনটা একসাথে যুক্ত থাকবে তখন পিসি ফর্ম বসাবো আমরা, পজিটিভ কেস বসাবো। এটা ভালোভাবে একটু বোঝার ট্রাই করবেন। তো এগুলোতে পরবর্তীতে রাইট ফর্ম ভার্ব যে কোনো জায়গায় খুব খুব হেল্প করবে, এগুলো খুবই হেল্প করবে। ক্লিয়ার। ওকে। আর যদি শুধু বসে আমার কারণে, বিকজ অফ মি, কারণ কি মি বসে, মিটা একা 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 কি আছে, এই জন্য এখানে কি বসছে, শুধু মি বসছে, অবজেক্টিভ কেস বসছে। সো আরেকটা বিষয় শিখবো এখানে, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, এটা মানে সত্ত্বেও, এটা মানে কি বলেন দেখি, সত্ত্বেও। আর প্রিপোজিশনের পর অলওয়েজ নাউন বসে, এটা মাথায় রাখবেন। অনেকগুলো একবার চলে আসতেছে, আচ্ছা ঠিক আছে, আরেকবার চারটা ফর্ম লিখে নিবেন। প্রিপোজিশনের পর যদি ভার্ব বসে আইএনজি, সরি ভার্ব বসে আইএনজি যুক্ত ফর্ম হবে। প্রিপোজিশনের পর শুধু অবজেক্ট অবজেক্ট থাকলে কি হবে, অবজেক্ট, প্রিপোজিশনের পর অবজেক্ট থাকলে, সরি প্রিপোজিশন পর প্রোনাউন থাকলে অবজেক্টিভ ফর্ম হবে। প্রিপোজিশন পর প্রোনাউন প্লাস ভার্ব থাকলে পজিটিভ কেস প্লাস আইএনজি যুক্ত হবে। প্রিপোজিশনের পর যদি কোনো ডাইরেক্ট নাউন বসে, প্রিপোজিশনের পর কি বসবে, নাউন নাউন বসবে। প্রিপোজিশনের পর একাকি একাকি কিছু থাকলে সেটা কি বসবে, ডাইরেক্ট নাউন বসবে। এটা একটু মাথায় রাখবেন, এগুলো সবগুলো এক জায়গায় লিখবেন আর কি, আস্তে আস্তে সবগুলো এক জায়গায় লিখবেন। ক্লিয়ার। আচ্ছা, যদি বলা হয় পুয়ার মানে কি, গরিব, গরিব তো এটা কি নাউন কি, এটা না, এটা অ্যাডজেক্টিভ তাই না? যখন বলবে পুয়ার থেকে হবে প্রভার্টি, দারিদ্রতা, প্রভার্টি। ক্লিয়ার। জানো কি, ওয়ানের সাথে কি, সৎ, এটা অ্যাডজেক্টিভ
নাউন কি হবে? অনেস্টি হবে, সততার কারণে। তাহলে তাহলে কি হবে এখানে? বিপরীত অর্থ দেবে। কি অর্থ দেবে? বিপরীত অর্থ দেবে। কি লিখবো আমরা? আমার, এটা লিখবো না আমরা। তার সততা থাকা সত্ত্বেও তার থাকা সততা থাকা সত্ত্বেও সে অবহেলিত। তার সততা থাকা সত্ত্বেও সে অবহেলিত। আচ্ছা, এটা পরে দেখি আমরা এতটুকু ট্রাই করি আগে। থাকা ইংলিশ কি? হ্যাঁ, তো কিন্তু থাকা, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। সত্ত্বেও আছে ইনস্পাইট অফ বা ডিসপাইট বলবে। ডিসপাইট অফ বসাবো না আবার। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ইনস্পাইট অফ তার, তাই না? অনেকগুলো আছে না, তার হিজ সততা থাকা সত্ত্বেও, হিজ হ্যাভিং থাকা সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও? সততা, অনেস্টি। হিজ হ্যাভিং অনেস্টি, তার সততা থাকা সত্ত্বেও। ক্লিয়ার? সে গরিব হওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ হিজ প্রভার্টি। ক্লিয়ার? সে ভিক্ষুক হওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ বিং বেগার। তো এইভাবে যে বাক্যগুলো, এগুলো করার ট্রাই করবেন, ইনশাল্লাহ মোটামুটি আমাদের জড়তা থেকে কেটে যাবে এবং ব্যাটিক গুলো স্ট্রং হবে ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।